আছে। হ্যাঁ, Mhm. দেখাচ্ছে। Recording in progress. হ্যাঁ, প্রোগ্রেস। আচ্ছা, আমি কি সবার সাথে পরিচয় করে দিব নাকি আপনি বলবেন? এটা মনে আপনার আহ, বেটার হবে আর কি। আমি আমি আমরা কতজন আছি গ্রুপে? আমি ওইটাই তো দেখতে পারতাছি না। ও, উপরে আছে 6-7 জনের মতো আছে। 6-7-8 জন সব। হুম। আরো কয়েকজন জয়েন উম, বাট এখনো জয়েন করতে পারেনি তারা। আমি কিভাবে দেখবো যে কতজন লোক আছে? আমি তো দেখতে পারতাছি না আমার সাইডে থেকে। হুম। উপরে দেয়া আছে, পিপলস এর মধ্যে দেয়া থাকে যে কতজন জয়েন করছে এটা দেখা যাবে ফুল স্ক্রিনে। other participants. পার্টিসিপেন্টস দেখা যায়, অপশন আছে একটু। I have no idea. I'm not a regular user. I don't remember when I used Google Meeting. Alright. এটা জুম লাস্ট টাইম কখন ইউজ করছে? মানে জুম লাস্ট টাইম কখন ইউজ করছিলাম মনেই নাই। আপনাদের ওইখানে যে উনত্রিশটা হয়, মানে যে পার্টিসিপেন্ট যদি কোথাও মিটিং হয় এগুলোতে কিসে নেয়? ডিসকর্ডে নেয়? পার্টিসিপেন্ট আমার এখানে তো ওই ধরনের কোনো অনলাইন মিটিং হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো লাইভ হয়ে যায় এই জন্য হয়তো বা নাই অত বেশি। পার্সন টু পার্সন। হুম, বুঝতে পারছি। পার্সেন্ট পার্সেন্ট। আমার পরিচয় যদি আমি জার্মান ভাষাতে দিতে চাই বা বাংলা ভাষা, ও, দেখুন একটা যাই হোক, আহ, জানি না কতজন ওখানে আছে। যাই হোক, এটা লাইভ হ্যালো হচ্ছে তো এটা সুজামান, দেখবে, সব প্রবলেম না, আপনি বলতে পারেন, প্রবলেম নাই। hallo zusammen, ich wünsche euch zum ersten Mal guten Abend. Ich heiße Isnur Rahman Sheikh. Ich bin 26 Jahre alt und seit genau ein Jahr und ungefähr 2 Wochen ich lebe in Deutschland. Meine ersten 6 Monate, ich habe gearbeitet als Bundesfreiwilligendienst in der Jugendherberge, also Deutsche Jugendherberge Werks. Das heißt, dieses alles allgemein in Deutschland. Und dort in der Jugendherberge habe ich gearbeitet, März 2024 bis September 2024. Und danach habe ich bei der Jugendherberge gekündigt und ich habe meine andere Wehrdienst und Bundesfreiwilligendienst Stelle angefangen im September 2024 in einem Altenheim als Betreuungskraft. Und ich habe mein Deutsch B1 bei der Volkshochschule Osnabrück bestanden, also Prüfung abgelegt und ich habe erfolgreich bestanden. A1 oder A2 habe ich nicht gemacht, aber ich habe einen A1,2 Kurs besucht und da habe ich keine Prüfung gemacht und A2 habe ich nicht gemacht. In meiner Freizeit, ich treibe keinen Sport, aber ich gehe gerne Fahrrad fahren und spazieren in die Natur und ich treffe gerne mit den Freunden und ich spreche 5 verschiedene Sprachen, die sind Assamesisch, Bangalisch, Hindi, Englisch und Deutsch. Das war's. ভুন্ডার যদি আমার ক্ষেত্রে অত বেশি জানার নাই, অডিয়েন্স জানবে কিনা আমি জানি না, অডিয়েন্স কোশ্চেন করতে পারে। আমি যথেষ্ট পরিমাণ আপনার সম্পর্কে জানি এবং পজিটিভ সবকিছু, এই পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স। এবং আমি তো মোটামুটি বুঝছি, বাকিরা যদি না বুঝে তারা কোশ্চেন করতে পারবে। আর আজকে যেই আমি, কোশ্চেন, হ্যাঁ, জি লাইভ আপনি বলেন। আসছিলাম সেটা হচ্ছে, আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন প্রথমত। বেশি কিছু বলা লাগবে না, আপনি শর্টকাট যেরকম প্রশ্ন করবো ওরকম প্রশ্ন অ্যান্সার দিয়ে দিলে হবে, বেশি কিছু বলা লাগবে না। আর এই হচ্ছে মোটামুটি আপনার টাস্কটা। আর আমার কাজ হবে আমি পরবর্তীতে এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, কারণ আপনি তো ব্যস্ততার মধ্যে আমি আপনাকে নিয়ে আসছি জোর করে। অসংখ্য ধন্যবাদ আপনি যে এখানে আসছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জন্য আর কি, সময়টা দেওয়ার জন্য। আমি জানি যে আপনি সবসময় ব্যস্ত থাকেন, কাজের মধ্যে থাকেন পারপোসে, তা সত্ত্বেও যে এখানে আসছেন এর জন্য অনেক বেশি ধন্যবাদ। বর্তমানে আমার ব্যস্ততা অল্প ভিডিও এডিটিং করা আর হাউস বি টু হাউস ওটা করা। যাই হোক, হ্যাঁ আমার এনাফ এনাফ ইকুইপমেন্ট না থাকার কারণে এডিটিং এ একটু সময় লাগে, তখন আমি অন্য অন্য সময় করব। হ্যাঁ ভাই, আমার আমার সবার পক্ষ থেকে আমার একটা বিশেষ প্রশ্ন হচ্ছে আপনার কাছে। আহ একটু স্পিড। Alles gut. Danke. ভাই, Entschuldigung für হ্যাঁ, die Durchstörung. kein Problem. Ich habe schon gesagt, আমি আপনাকে যে জিনিসটা বলতে চাবো বা বলবেন আপনি, যে আমাদের দেশের মধ্যে যে জিনিসটা চলতেছে এটা এক প্রকার ভাইরাল বললেই চলে, যে সার্টিফিকেট ছাড়া Mhm. কেউ জার্মানিতে যেতে পারে না। এটা একটা রিস্টিস পয়েন্ট, মানে একেবারে স্টিস পুঙ্ক্টে আছে।
আরেকটা হচ্ছে কিছু মানুষ এটাকে এমন ভাবে পৌঁছে নিয়ে গেছে যে সার্টিফিকেট ছাড়া মনে হয় কিচ্ছু সম্ভব না, যেতেই পারবে না। সে যদি জার্মান পারে তাও নাকি যেতে পারবে না। কিছু কিছু মানুষ এখানে এভাবে তাদেরকে প্রেজেন্ট করছে যে আপনার হবে না, বা আপনাকে দিয়ে হবে না, আপনি পারবেন না। এই জিনিসটা আপনি একটু মানে ক্লিয়ারিফাই করবেন এখানে, যে মানে সার্টিফিকেট ছাড়া আপনার আসলে আপনি যাওয়া যে যায় কিনা, বা জার্মান যদি জানে সে, এই জিনিসটা একটু বলবেন। মানে আপনি যেভাবে বলতেছেন মানে আহ, কিছু লোক মানে এই বস্তুটা এমন ভাবে মানে পাবলিকের সামনে জনসাধারণের সামনে তুলে ধরছে যে এটা একটা বিজনেস, মানে Business আমাদের বিজনেস, আর এই আমাদের বিজনেসের যদি আমাদের কোর্স না নিয়ে আপনারা কোনো সম্ভব মানে সাফল্য হতে পারবেন না। পাবেন না, গেনাও। যদি সাফল্য হতে চান তাহলে 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 আমরা আসলে আমাদের কোর্স কোর্স নেন, তা না নিলে হবে না। না নিলে হবেন, গেনাও। তো এটাই। তো উম, জানি না কতজন লোক আমাকে এটা দেখবে বা দেখবে দেখবে। শুনবে, যেটা সেটা পরের ব্যাপার, কিন্তু বর্তমান যারা আছে তাদেরকে আমি বলতেছি যে ভাই, যে যে লোকগুলো বলে যে কোর্স ছাড়া হবে না, জার্মান ল্যাঙ্গুয়েজ না জানা থাকার কোনো একটা মানে ফায়দা দেয় না। তো এখন আপনাদের সামনে আমি আছি, আমার দেখতেছে আপনারা, যেমন কি আপনাদেরকে আমি বললাম আমি আমার B1 বা A1 যেটা বেসিক লেভেল মানে স্টার্টিং যেটা কোর্স আছে আমি ওটাই আরম্ভ করছি জার্মানিতে আসার পরে। আর বর্তমান আমার এই জানুয়ারি মাসে আমি B1 যেটা পরীক্ষা ওটা দিয়ে পাশ করলাম, রেজাল্ট পাইছি ফেব্রুয়ারি মাসে। আর এর আগে আমি বাড়িতে থাকা অবস্থায় নিজে স্টাডি করতাম, নিজে স্টাডি করে মানে জার্মান গ্রামাটিক অত ভালোভাবে বলতে জানতাম না, কিন্তু স্পিকিংটা আমার খুবই ভালো ছিল আর কি। আচ্ছা। স্পিকিং ভালো ছিল। আর আমার যেটা ইন্টারভিউ হয়েছিল ওটা জার্মান ভাষাতেই হয়েছিল। আর তাতে আমি আমার প্রথম ইন্টারভিউতেই আমার মানে ভাগ্য ভাগ্য ভালো ছিল, কারণ আমার কিছু চেনা জানা লোক ছিল, তারা আমার জন্য অ্যাপ্লাই করছিল, তার কারণে আমার পক্ষে একটু সহজ ছিল। আমি সাধারণত এই কথাগুলো আমি বলি না, কিন্তু আজকে বলতেছি কারণ আজকে ব্যাপারটা একটু অন্যরকম। তো হয়তো কি লোক ভাবতে পারে যে উনি গেছে, ওনার পক্ষে তো খুবই সহজ ছিল, কিন্তু আমার পক্ষে সহজ ছিল কারণ জার্মানে থাকা বাসিন্দা উনি আমাকে আমার জন্য আবেদনটা করছিল, তার কারণে আমার সহজ ছিল। আর কিন্তু সহজ থাকা অবস্থাও কিন্তু যেটা ইন্টারভিউ, ওই ইন্টারভিউতে আমি সম্পূর্ণ একা ছিলাম আর কি। আচ্ছা, এটাই হচ্ছে মেইন পয়েন্ট তাহলে, যে যে হ্যাঁ যে হেল্প ইন্টারভিউটা, করুক না কেন, ইন্টারভিউ আমাকে ফেস করতে হবে। যে যত হ্যাঁ হেল্প করুক, ইন্টারভিউ এবার ইন্টারভিউ ইন্টারভিউ যদি আমি ভালো না করতে পারি তাহলে সে হেল্প করে তো কোনো লাভ নেই। নাই। হ্যাঁ, তার মানে আমাকে হেল্প নিজেকে করছে কিন্তু হ্যাঁ আমার ইন্টারভিউ আমি নিজে ফেস করছি সম্পূর্ণরূপে জার্মান ভাষাতে। আচ্ছা। আর আমার জার্মান ইন্টারভিউ মানে জার্মান ভাষাতে ইন্টারভিউ হওয়ার পরে কোম্পানির যারা শেফ, মানে আমরা তো জার্মান ভাষায় শেফ আর শেফিং বলি, তো বস, দুইটা বস, ওনারা বলছে যে ঠিক আছে, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আমরা পরবর্তীতে তোমাকে মানে জানাবো আর কি। আচ্ছা। আর এই সব প্রসেস কমপ্লিট করতে প্রায় 1 বছর সময় লাগছে আমার। হুম। এটা লাগে মোটামুটি, আমরা সবাই যারা এই লাইনে আসি মোটামুটি আমরা জানি যে বছরখানেক সময় চলে যায়, দেখতে দেখতে চলে যায়, ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে চলে যায় আর কি। এটা। আর আর আমার আমার ইন্টারভিউ 2023 সালের মানে ফেব্রুয়ারি মাসে একবার মানে পরিচয় হয়েছিল যে কোম্পানি বসদের সাথে, তখন আমি জার্মানের ভাষার কিচ্ছু জানতাম না। ফেব্রুয়ারি মাসে পরিচয় হয়েছিল একবার জুম কলে, ইংরেজি দিয়ে কথাবার্তা বলা। আর তখন ওনারা বলছে যে আমরা তোমাকে সেকেন্ড চান্স দিব, কিন্তু এই সময়ের ভিতরে যদি তুমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারো তাহলে এরপর আমরা তোমার সাথে আরেকবার কথা বলবো, তারপর আমরা একটা সিদ্ধান্ত নিবো। আর এই সময়ের ভিতরে আর তাছাড়া আমাদের কাছে বর্তমান কোনো প্লেস খালি নাই। তো এই সময়টা দেখো তুমি কি করতে পারো। আর ওই সময়টা আমি খুবই মানে চেষ্টা করছিলাম ভাষাটা শেখার জন্য, দিন রাত মানে ওটার মধ্যে ব্যস্ত থাকতাম। আর আলহামদুলিল্লাহ নভেম্বর মাসে তারপর আমার দ্বিতীয় ইন্টারভিউ হয় যার সম্পূর্ণ জার্মান ভাষাতে, বুঝতে পারছি। আর ওটা পাইছি। তার মানে মোটামুটি সময় লাগছে আপনার, বছর বছর 1 বছর প্লাস হয়ে গেছে আস্তে আস্তে, ভিসা পর্যন্ত আস্তে আস্তে একেবারে ওইখানে চলে যেতে যেতে মোটামুটি বছর প্লাস হয়ে গেছে। আহ, হ্যাঁ যেমন কি আমি আমার প্রথম যেটা মানে ইনফরমেশন আবেদন করা, ওটা তো মানে আরো আগে মানে 2023 সাল, 23 সাল, 22 সালের মানে আবেদন করার মতো বাবা। আর 2022 সালের একদম ডিসেম্বর মাসে মানে আবেদন করছিলাম। আবেদন ওই সময় আরো এত মানে ওই সময় আরো 2-1 বছর আগের কথা, ওই সময় এত লোক মানে জানতো না বিষয়, হম। খুব কম লোক হয়তো জানতো। এখন এখনো জানে না। আবেদন প্রসেসটা একটু মানে সহজ ভাবে এখন হয়তো আমাদের বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়াতে অত লোক না জানলেও কিন্তু অন্য দেশের লোক খুবই বেশি অনেক জানে, জানে। যেমন কি আফ্রিকা, আরবিয়ান কান্ট্রিজ। হুম। আমরা এগুলো আর অনেক আমার জানি না। প্রথম হ্যাঁ, হ্যাঁ না জানার কারণে অনেক পিছিয়ে যেমন আছে। কি আমার প্রথম যেটা ইন্টারভিউ বা কন্ট্রাক্ট ওটা ফেব্রুয়ারি মাসে 2023 সালে। আর আমি জার্মানিতে আসছি মার্চ মাসে 2024-এর। বুঝতে পারছি। এর মধ্যে ইন্টারভিউ, তারপরে প্রসেস, পুরো ভিসা প্রসেস কি? ইন্টারভিউ, ভিসা
সবকিছু মানে 1 বছরের বেশি লাগছে আর কি। আর আমি আপনার স্যালারি সম্পর্কে জিজ্ঞেস করবো না, যদি আমি এগুলো জানি। আপনার সাথে আমার বেশ কথাই হয়েছে এর আগে পরে। আমি আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনার থেকে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এখানে কি আসলে বয়সের কোনো রিকোয়ারমেন্ট থাকে, যে আপনি এত বছর হলে করতে পারবেন, এত হলে করতে পারবেন না, এই জিনিসটাতে আপনার যে ফ্যাক্টরটা আছে এটা। হ্যাঁ, বয়সের একটা সীমারেখা আছে, মানে এখানে 2টা অপশন আছে, খালি নাম 2টা, একটা হচ্ছে ফ্রাইবিলিগে সোশিয়ালেস ইয়ার, আর একটা হচ্ছে বুন্দাস ফ্রাইবিলিগেন ডিনস্ট। ঠিক আছে? দুইটাই মানে সংস্থা একই ধরনের কাজ হয়তো থাকতে পারে, কিন্তু বিভিন্ন ধরনের সংস্থায় একটা, আর এই দুটার মধ্যে বয়সের সময়রেখা মানে এফএসজে, যেটা আমরা জার্মান ভাষাতে সাধারণত এফএস ইয়ট বলে থাকি, ওটা হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত বয়সের যারা লোক আছে ওরা করতে পারবে। আর 27 বছরের উপরে যারা আছেন তাদের জন্য বিএফটি, যেটা বর্তমানে আমি করতেছি, বুন্ডাস ফ্রাইবিলিগেন ডিনস্ট, এটা করতে পারবে। আর 27 বছর মানে 18 বছর থেকে যত উপরে, 60-70, কোনো আসলে 60-70 বছর থেকে উপর মানে, কিন্তু ধরে নেন মোটামুটি 18 বছর পার হলে মানে, যারা আছে আর কি। হ্যাঁ মানে 18 বছর হয়েছে মানে এফএসজে, বিএফটি, এফইউ ইয়ট, এই সব কয়টারির জন্য মানে কোয়ালিফাইড বছর বয়স অনুযায়ী। আর তারপরে যেমন কি বয়সের একটা সীমা রাখা যায়, তারপরে আর করতে পারবো না, ওটা হচ্ছে এফএসজে। 27 বছরের উপর হলে এফএসজে করতে পারবো না। আর সেম ইউপিআর, ইউপিআর হিসাবে ওই একই কথা, 18 থেকে 26। 26। তার উপরে যারা যদি এই ধরনের মানে ভলেন্টিয়ার সার্ভিস যদি করতে চায় কেউ, তাহলে মানে 27 বছর তলে এফএসজে, এফইউইয়ট আর ইউপিআর। আর 27 বছরের উপরে যাদের বয়স আছে আর তাদের স্বপ্ন আছে যে আমি জার্মানিতে যাব একটু সহজ পথে, তাহলে বিএফটি একটা খুবই একটা ভালো একটা উপায়। আর এটা 27 বছরের উপরে এবং 18 বছর থেকে শুরু। বুঝতে পারছি। তার মানে বিএফডি যেটা আছে এটা হচ্ছে 18 থেকে শুরু, বয়সের কোনো লিমিটেশন নাই। এটা হচ্ছে নাই। BFD। আর আউপের যেটা বলতেছেন, ইউপের যেটা, আউপের এবং হচ্ছে এফএস হুম। প্রাইভেট লিগেল সোশিয়ালিসিয়া, এখানে হচ্ছে বয়সের একটা সীমারেখা আছে, 18 থেকে 27 পর্যন্ত। জি। এটাই, এটাই, এটা হচ্ছে কারণ। আর আউকে হচ্ছে এটা মানে একটা প্রাইভেট, যে কোনো একটা ফ্যামিলিতে থাকে, ওটা তো অবশ্যই সবাই জানে। কিন্তু এফএসএ যেটা আছে ওটা কোনো ফ্যামিলির আন্ডারে না, ওটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আপনার ক্যামেরা কাজ করতেছে না। বুঝতে পারছি। তারপর আপনাকে বেশিক্ষণ আমি বিরক্ত করব না, বাকিটা হচ্ছে আমি 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 আমার সময় নিয়ে এখানে আসছি, তো আপনি আপনি রিল্যাক্স হয়ে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আচ্ছা। আমার যা কিছু করার ছিল আমি আগেই মানে না করলেও সাইডে রাখছি আর কি। বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওই সময় ব্যস্ততার মধ্যে আপনি জয়েন করছেন এখানে। আহ, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেক নেটওয়ার্ক ইস্যু, আর নেটওয়ার্ক ইস্যু আপ- ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আবার শুনতে পারতেছি। নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি আমাকে হয়তো একসময় বলছিলেন যে আমরা জানি এই এই ধরনের প্রোগ্রামগুলোতে যাওয়ার জন্য আমাদের মোটামুটি 12 ক্লাস পাস হতে হয়, 12 ক্লাস যেটা। কিন্তু আপনি আবার বলছিলেন যে এখান থেকে নাকি 10 ক্লাস পাস করে নাকি যাওয়া যায়। এটা কি আসলে ট্রু? আমি ওই বিষয়ে মানে একবারে কংক্রিট যেটা বলি নাই যে 12 পাস বা দশমিক পাস। আমি নিজে মাধ্যমিক পাস, মাধ্যমিক বলতে এটা তো 10th ক্লাস হয়, মাধ্যমিক বা ম্যাট্রিক। হ্যাঁ, হ্যাঁ। আমার আমার ইন্ডিয়াতে আমরা ম্যাট্রিক বা মাধ্যমিক বা 10th পাস এই তিনটাই আচ্ছা, ব্যবহার করে থাকি। তো আমি সাধারণত নিজে একটা মাধ্যমিক বা ম্যাট্রিক পাস। তো আমার যদি আমার অ্যাপ্লিকেশন যদি এখানে অ্যাকসেপ্ট হয়েছে, আমি যদি বর্তমানে এখানে আসি, তাহলে অন্যরাও আসতে পারবে, সম্ভব। হুম, বুঝতে পারছি। কিন্তু হয়তো পারে কোনো অর্গানাইজেশন বলে যে না, তোমার স্কুল যেটা ডিগ্রি আছে ওটা আমাদের কাছে খুব কম, হুম, ওটা অর্গানাইজেশনের উপরে নির্ভর। কিন্তু যেহেতু আমি এখানে আছি, তার কারণে আমি বলবো যে হ্যাঁ, মেট্রিক পাস বা দশমিক দশমিক পাস হওয়ার পরে আসা সম্ভব। আচ্ছা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি জিজ্ঞেস করবো অডিয়েন্সের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে হচ্ছে, প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কতটা ইম্পর্টেন্ট জার্মানিতে চলার জন্য? উম, জার্মানিতে ল্যাঙ্গুয়েজ, অন্য কিছু আপনার খাওয়া দাওয়া যদি ইম্পর্টেন্ট নাও থাকে, কিন্তু ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি নিজেও ফেস করে দেখছি, এখানে জার্মানের বেশিরভাগ লোক মানে ইংরেজি বলতে পারে না। আর যদিও কয়েকজন বলতে পারে, এমন এমন লোকের সাথে আমার দেখা হয়েছে মানে ওনারা ইংরেজি বলতে চায় না, আচ্ছা, জার্মান ভাষা বলাটা মানে বেশি প্রেফার করে আর কি। তার মানে আর ওনারা যারা এমন না যে ইংরেজি জানে না, জানে তা সত্ত্বেও তারা বলতে চায় না, তাই তো? মানে বলতে, আপনার যদি খুবই অসুবিধা হয়, আপনি যদি ইংরেজিতে কোনো রাস্তায় যদি আপনার কোনো সমস্যা হয় যে আমি অমুক অমুক জায়গার একটা ট্রেন, বাস বা ট্রেন খুঁজবো, আমি বুঝতে পারতেছি না কোন জায়গায় যাবো, আপনাকে অবশ্যই মানে
সহায় করবে, কেউ না কেউ সহায় করবে, কিন্তু আমরা মানে অন্য লোককে জিজ্ঞেস করতে চাই না অত সহজে। হুম, বুঝতে আর পারছি। হতে পারে 10 জনকে জিজ্ঞেস করবেন, 7 জন হয়তো না করে দেবে। হ্যাঁ, করে দিবেন। আর যদি মানে কম বয়সের মানে চ্যাংড়া বয়সের লোকগুলো যদি হয়, যেমন কি আমাদের মতো আপনাদের মতো, বেশিরভাগ মানে ইংরেজি জানে কিন্তু সবাই না আর কি। হুম, বুঝতে পারছি। তো আর যদি ডেইলি লাইফের জন্য জার্মানিতে জার্মান খুবই একটা ইম্পর্টেন্ট। হুম, আর যেমন কি অন্য দেশের লোক যারা এখানে আছে, যেমন কি টার্কি, আরব কান্ট্রিজ, আচ্ছা, যেমন কি তারপরে আফ্রিকান কান্ট্রিজ, ওনারা তো ইংরেজি জানে না, ওনারা জার্মান ভাষাতেই কমিউনিকেশন করে। তো তারপর যদি ওখানে আপনার যদি কোনো অন্য দেশের লোকের সাথে দেখা হয়, তাহলে ওনারা ইংরেজি নিজে জানে না, তো জার্মান ভাষা দ্বারা কমিউনিকেশনের কোনো আর পদ্ধতি নাই। হুম। মানে জার্মান ছাড়া তার কথা বলাও যাবে না তাদের সাথে, যদি প্রয়োজন হয় আর কি। তাহলে অবশ্যই আমাকে জার্মান হ্যাঁ, ভাষাটা জানতে হবে। তার মানে জার্মানিতে হ্যাঁ, কারণ থাকতে হলে, কাজ করতে হলে জার্মান ভাষার বিকল্প কোনো কিছু নাই। আপনার এক্সপিরিয়েন্স তো এরকম, আম, তাই না? বিগত 1 বছর যাবত আপনি আমা- কাজ আম- করতেছেন। আমার এক্সপিরিয়েন্সটা এরকমই আর কি। যেমন কি আমি যে জায়গাগুলোতে কাজ করছি, ওই জায়গাগুলোতে জার্মান ভাষা ছাড়া অন্য কোনো অপশনই নাই। নাই। আর ওই জায়গা অন্য অন্য জায়গার লোক ছিল, যেমন কি আমি যেখানে কাজ করছি ওখানে আরেকজন আমার সাথে একজন বিএফটি ছিল, উনি একজন মহিলা, ওনার বয়স 38, আচ্ছা। 38 ইয়ার্স ওল্ড। হুম, আর উনি স্প্যানিশ কথা বলতে পারতো, আর জার্মান, ইংরেজি বলতে পারে না। তো নো অপশন, ওনার সাথে, উনি ছিল আমার কাজের কলিগ, তো ওনার সাথে তো আমার কন্ট্যাক্ট কথাবার্তা বলতেই হবে। উনি ইংরেজি বলতে পারতো না, আর আমার জার্মান আমি মানে বলতে পারতাম, কিন্তু লোকাল জার্মান আর কিতাবের আমরা যেটা পড়াশোনা করি অনেক পার্থক্য থাকে। তো নতুন নতুন একটু প্রবলেম হইতো, কিন্তু খুব তাড়াতাড়ি শিখছি যেহেতু আমার আগে থেকে শেখা ছিল। ছিল, হ্যাঁ। আপনি যাওয়ার পর আরো ইমপ্রুভ করতে পারছেন। যেটা দেশে থেকে যেটা কঠিন হয়, তার থেকে বেশি ইজি হয় ওখানে গিয়ে শেখাটা, পরিবেশের সাথে হ্যাঁ। মানিয়ে আর নিতে আর কি, এই জিনিসটা। আর এখানে আসার পরে আমি একটা জিনিস ফেস করছি যে আমি এখনো লোকের সাথে দেখা করি, বা কোনো কত সময় পরিচিত হয়, বা কেউ বলে যে আমি একজনকে চিনি, ও এখানে 10 বছর ধরে জার্মানিতে আছে, 20 বছর ধরে জার্মানিতে আছে। তারাও তাদের স্পিকিং যেটা স্কিল আছে ভালো না, কারণ তারা ভয় পায় যে আমি যদি কিছু বলি আর এখানে আমি একটা ভুল কথা বলবো, যদি এটা আমার শরমদায়ক হুম, জিনিস, বা আমি লজ্জাজনক একটা ব্যাপার আমার মনে করে। হ্যাঁ, লজ্জাজনক ব্যাপার। তো বুঝতে ভুল পারছি। করার জন্য ওনারা কথা বলে নাই। আর হুম, এখন ইনফিনিটিভ আর ডাইরেক্ট, যেমন কি ডু গেন, হুম। ডু গেস্ট, এটা আসলে ফর্ম, কিন্তু ডু গেন, ডু কাউফেন, এই ধরনের কথা বলে। আচ্ছা, মানে ওনারা অলরেডি ইম্পারেটিভ ঠিক জার্মানিতে বলতে পারতেছে না। বলতে পারতেছে না, কিন্তু বুঝতে ওনারা পারছি। আবার ইউরোপিয়ান সিটিজেন, আচ্ছা, আচ্ছা। ইউরোপ, ইউরোপিয়ান ইউনিয়নের মানে সিটিজেন, অন্যান্য যার কারণে অন্যান্য ওনারা কান্ট্রি, যে ইউরোপের যে অন্যান্য কান্ট্রি গুলো আছে ওইখান থেকে আসে আর কি। বুঝতে পারছি। ওইখান থেকে আসা। বুঝতে পারছি। আচ্ছা। কিন্তু ওই ধরনের লোক আছে, ওনাদের অবশ্যই মানে কেনাকাটা করা তো ঠিক, কিন্তু ওনারা ভালোভাবে কার সাথে কমিউনিকেশন করবে ওটা সহজ না ওনাদের জন্য। আর ওনারা হয়তো শিখে নাই, কারণ ভয় পাইছে বা লজ্জাজনক ভাবে যে না আমি ভুল বলতে করব যাবে, না, হাসাহাসি কথা করবে। বলি, হাসাহাসি করবে। কিন্তু আমি নিজে ওই বস্তুটা করি না। আমি মানে যত বেশি সম্ভব মোর অ্যান্ড মোর স্পিকিং অ্যান্ড ইউজ নিউ ওয়ার্ড। আমার থিওরি ছিল এটা। আর আমার সাথে যে লোকগুলোর কন্ট্যাক্ট ছিল ওনারা সবাই মানে হেল্পফুল, খুব ভালো লোক ছিল। আমি ভুল করার পরে আমাকে শুদ্ধভাবে বলছে যে এটার পরে এটা, এটার পরে এটা, তুমি এটা ভুল বলছো। সবসময় না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম হেল্প দে করবে। কারেক্ট মি। হ্যাঁ, এবং আপনি, তার কারণে আমার শিখাটা। হ্যাঁ, আপনি যে এখানে আছেন আপনাকে প্রতিনিয়ত তারা সাপোর্ট করতেছে, যে যদি কোনো একটা ভুল করেন বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হোক, যেটাই হোক, কাজের ক্ষেত্রে হোক, আপনাকে তো তারা সাপোর্ট করতেছে প্রতিনিয়ত। জার্মানিতে আসার পরে কাজের ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো কালচার, মানে কাজের কালচার যেটা, এটা ওয়ান্ডারফুল, একদম এক্সেলেন্ট। আর সাধারণত যে আপনার সাথে লোকের সাথে যদি দেখা হয়, আপনি হঠাৎ একজন লোকের সাথে যদি একবার দেখা হয়, ওনার সাথে মানে কোনো কোনো মানে আসে না যে আমি যদি কিছু ভুল বলে আমাকে একটু শুধরাই দিও। যদি আপনার কোনো চেনা জানা লোক থাকে যার সাথে আপনি সাপ্তাহিকভাবে দেখা দেখা হয় বা ডেইলি দেখা হয়, ওনাকে বলবেন যে যদি আমার আমার যদি কোনো ভুল হয়, আমি তো নতুন শিখতেছি, তো আমার ভুলটা একটু শুদ্ধ করে দিও। হুম, তো ওনারা করে আর কি। আচ্ছা। আমি নিজে বলছি, তো আমি তো পাইছি পজিটিভ রেজাল্ট। হুম। তার মানে এই জিনিসটা যদি তারা করে আমাদের সাথে, আমাদের লার্নিং প্রসেসটা আরেকটু ফাস্ট হবে, স্নেল হবে, যেটা দ্রুত শিখতে পারবো। পরিবেশ, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গিয়ে বসা, ওইখানে পারিপার্শ্বিক সাপেক্ষে মানে ম্যাচ করানো, খাপ খাইয়ে নেওয়া, এটা একটা চ্যালেঞ্জিং। এটা অনেকে পারে না, আবার যারা পারে তারা খুব দ্রুতই তাদের সাকসেসের জায়গাটা চলে যেতে পারে। এটা হ্যাঁ। করতে আবার সম্ভব না, সবাই পারে না। আচ্ছা।
আর যে ইম্পর্টেন্ট। আপনি প্রথমে তো জিজ্ঞেস করছিলেন স্যালারির কথা। হ্যাঁ স্যালারিটা হচ্ছে যে, যেহেতু আম, আমরা কথা বলতেছি বাংলাদেশ, যেমন কি আপনি বর্তমানে তো আমার মনে হয় আপনার মোস্ট অফ দি অডিয়েন্স আর ফ্রম বাংলাদেশ, তো হ্যাঁ বাংলাদেশ থেকে যদি ওনারা দেখে, ওনাদের অবশ্যই একটা মানে কত কত টাকা আমরা স্যালারি পাবো, তো স্যালারির কথাটা আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি যেহেতু আপনি না জিজ্ঞেস করলে আমি নিজে থেকে বললি, আচ্ছা বলেন, সমস্যা নেই। যদি আপনি বিএফটি বা এফএসজি হিসাবে কাজ করেন, তো অবশ্যই আপনারা ওই জায়গাতে আসবেন যে জায়গাতে মানে আপনার খাওয়া এবং থাকাটা ফ্রি হ্যাঁ, দেবে। আর যদি দুইটা যদি ফ্রি না হয়, তো আপনার বিএফটি বা এই ধরনের কোনো একটা সার্ভিস করলে আপনার নিজে খাওয়া নিজে থাকা এটা অসম্ভব আর কি। আর এখানে তো ডাইরেক্ট কোনো স্যালারি দেয় না, এনাকে জার্মান বলে টাসেনগেল, পকেট মানি। পকেট মানিটা সবসময় সেম হয় না। এটা মিনিমাম যেটা আরম্ভ হয়, মানে যদি আপনার থাকা এবং খাওয়া যদি কোম্পানি বা অর্গানাইজেশন যদি আপনাকে আপনাকে দেয়, যদি কোম্পানি বা অর্গানাইজেশন যদি বহন করে, তাহলে মিনিমাম যেটা ওটা হচ্ছে 280 ইউরো থেকে 280 ইউরো, এটা মিনিমাম পার মান্থ পকেট মানি। আর ম্যাক্স 604 ইউরো আজকের পর্যন্ত এরকম আছে, এরকম কোনো বেশিও থাকতে পারে আর কি। অনেক 604 তো অনেক ভাই, একটা মানুষ 604 ইউরো অনেক হারানো। এনাফ। আমার মনে হয় এনাফ। মিট উন্টারকুম মানে হ্যাঁ। অ্যাপ্লিকেশন যেটা আছে আপনি যেটা বলতেছেন, যে হুম। আমরা যখন সার্চ করবো, জবগুলো সার্চ করবো, তখন আমরা দেখবো যে ওই কোম্পানিতে আমাদের উন্টারকুম দিবে কিনা, যে আমাদের থাকা খাওয়ার হ্যাঁ। ইয়েটা দিবে কিনা, সার্ভিসটা দিবে কিনা। তারপরেও তার একটা টাসেন গেল দিবে আমাদের পকেট মানি হিসেবে। অ্যারাউন্ড এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, কে কেমন দিচ্ছে, কোন সিটিতে আমি থাকতেছি, এগুলোর মানে সবকিছুর উপর ডিপেন্ড করা, হয়তো বা 500 থেকে 600 এর মধ্যেই থাকে আর কি, বা 350 400 এরকম হয়ে থাকে আর কি বিভিন্ন। তো এটা তো আমি enough, এর আগে আমার মনে হয় আর কি। মানে এর আগে আমি যে জায়গায় থাকছি, ওই জায়গায় আমি মান্থলি পাইছি 3.5 ইউরো। আমার খাওয়া এবং থাকাটা ফ্রি ছিল। আর বর্তমানে আমি যে জায়গায় আছি, এখানে আমার কন্ট্রাক্ট পেপারের মধ্যে আমার আমার কন্ট্রাক্ট পেপারে লেখা আছে আমার থাকা এবং খাওয়াটা ফ্রি। আচ্ছা আচ্ছা, আর 400 ইউরো মান্থলি পকেট মানি। অনেক অনেক। আমার কাছে মনে হইতেছে যে অনেক, থাকা খাওয়ার পরে যদি আপনার 400 টাকা, 400 500 ইউরো পকেট আসে, তো অনেক। জার্মানিতে সার্ভাইভ আমার ইজিলি করা যাবে। মানে এই 400 ইউরো মাস নিয়ে আমার পক্ষে তো মানে আমার জন্য যথেষ্ট ইনাফ, কারণ আমার তো আর এটা সারা জীবনের লক্ষ্য না যে আমি সারা জীবন হুম। এটা করবো। আমি আরে, বর্তমানে হাউস বিল্ডিং exactly, খুঁজতেছি। হ্যাঁ। হাউস বিল্ডিং যদি পাই, তো এটা আমি রিজাইন করে দেবো এখানে থেকে, যে আমি হাউস বিল্ডিং পাইছি, আমি এখানে আর কাজ করবো না। আর বিএফটি আর এফএসজি যদি আপনি এই দুটার মধ্যে যে কোনো একটা যদি জয়েন করেন, বা এই ধরনের যে কোনো কোনো একটা জয়েন করেন, আপনার ফ্রি উইল আছে, আপনি যে কোনো সময় চাইলে আপনি রিজাইন করতে পারবেন। আপনার কোম্পানিতে 4 সপ্তাহ আগে মানে জানানো দিতে হবে, বা আচ্ছা, রেজিগনেশন লেটার সাবমিট করতে হবে তার মানে চার আমরা সপ্তাহ আগে। নর্মালি যেরকম জব থেকে বের হয়ে আসি, আমাদের রেজিগনেশন লেটার দিয়ে দিতে হয় আগে, যে আমি চাকরিটা করবো না, আমি চলে যাব, বা যে কোনো একটা পারপোজ আমি দিয়ে দিলাম যে আমি করতে চাচ্ছি না। তার মানে 1 মাস কোন হ্যাঁ। অফিসের রুলস থাকে এটা। আমি একটা কর্পোরেট হ্যাঁ। করতাম, ওইখানে আমি চাকরি ছেড়ে আসি, আমাকে 1.5 মাস আগে বলতে হয়েছে, ওনাকে ইনফর্ম করতে হয়েছিল যে আমি চাকরি ছেড়ে দিব। ওইটাই তাহলে আপনাদের ওইখানে হচ্ছে আর কি, তাই তো? হ্যাঁ, এখানে যে আমি যে জায়গায় কাজ করতাম প্রথম, ওই জায়গায় তো মানে 4 সপ্তাহ সময় ছিল, হয়তো কোনো জায়গায় মানে 2 মাস থাকতে পারে, 3 মাস থাকতে পারে, কারণ আপনি যখন চাকরিটা বাদ দিবেন, তো ওই জায়গাটা তো আরো ওনাদের আরেকটা তো মাস আরো সময়। লোকটা লাগবে। আর এক্স্যাক্টলি। লোকটা নেওয়া অত সহজ না। চাইলেই নেওয়া যায় না, যে বাইরে থেকে একটা মানুষকে নিয়ে আসলাম চাইলেই, যে আমার এই 15 দিন 1 মাসের মধ্যে আমি তাকে আমার জায়গাটা বসাই দিলাম। এটা চাইলেই সম্ভব না, ততটা ইজি না, অনেক ব্যাপার জাস্ট একটু একটু আমি প্রবলেম। ওকে। äh, hallo Christian, ich bin gerade im Zoom-Meeting. Ich rufe dich später nach dem Zoom-Meeting. Tschüss. জি বলেন। হ্যাঁ, না আমি ওই যে ওই জিনিসটাই বলতেছিলাম, যে রিজাইন লেটার যেটা আসে আসলে মাসখানেক লেট হতে পারে, বা 1 মাস লাগে, বা 2 মাস থাকতে পারে। এটা আবার হাউস বিল্ডিং এ করে না তারা, শুধুমাত্র হয়তো বা বেএফডি এফএসসিওতে করতেছে তারা। মানে যদি এটা আপনার উপরে নির্ভর, আপনাকে যদি মানে কাজের থেকে বার করে, আপনি যদি নিজে কাজটা ছাইড়ে দিতে চান, আপনার মানে একটু 1 মাস বা 1.5 মাস আগে কোম্পানিকে বা অর্গানাইজেশনে জানাতে হবে যে আমি কাজ আর করতে চাই না, তো আমি রিজাইন করতে চাই। আচ্ছা আর হাউস বিল্ডিং এর ক্ষেত্রে তো আপনাকে প্রথম 4 সপ্তাহ আপনার মানে প্রোবে আবাইট, মানে টেস্টিং হিসাবে আপনি কাজ করবেন। ওই 4 সপ্তাহের ভিতরে কোম্পানি যদি আপনাকে ডিসাইড করে যে আমি বার করে দিই, আপনি আমাদের জন্য ভালো না, সঠিক ক্যান্ডিডেট না, তো এই 4 সপ্তাহের মধ্যে আপনি বাইরে যাবেন। কোম্পানি বার করে 4 সপ্তাহ পার হওয়ার পরে আর আপনাকে বার করে দেওয়া অত সহজ না। যদি আচ্ছা, বার করে দেয়, আপনার যেটা খরচ আছে ওটা দিয়ে কোম্পানি দিতে বহন হবে। করতে হবে। আচ্ছা, কর্পোরেট অফিসগুলো এই রুলসটা মেনটেন করে। আমাদের দেশেও কিছু কিছু কোম্পানি আছে এটা মেনটেন করে, যে চাইলেই বের করে দেয়া যাবে না। ওইটাকে বলে আসলে প্রফেশনাল পিরিয়ড, যে 3 সপ্তাহ হোক, 4 সপ্তাহ হোক, 1 মাস হোক, 1.5 মাস হোক, যে আপনাকে এমন একটা কমিটমেন্ট দিবে যে আপনি 3 সপ্তাহ আমার অফিসে থাকবেন। যদি আপনি বেটার সার্ভিস দিতে পারেন, আমাদেরকে সন্তুষ্ট করতে পারেন, দেন আমি আপনাদেরকে পার্মানেন্ট করে দিব, বা পরবর্তীতে আপনার চাকরি হারানোর কোনো ঝুঁকি থাকবে না। এই জিনিসটা করে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস আমি জানতে চাইবো আপনার মাধ্যমে, যে
আফটার বিএফডি অথবা হচ্ছে অ্যাফিসিয়েট, মানুষ কি চাইলে শুধুমাত্র সেখানে হাউস বিল্ডিং করতে পারবে নাকি অন্যান্য যে পড়াশোনাটা আছে সেটাও করতে পারবে তারা যদি চায় আর কি? এটা কি অপরচুনিটি? আহ, যেহেতু আমি নিজে এই ধরনের কোনো বস্তু দেখি নাই, বাট আমি নিজে চেষ্টা করি নাই এই ধরনের বস্তু স্টাডি করার জন্য। আমি বর্তমান চেষ্টা করতেছি আমার বিএফটি চলা অবস্থায় আমি বর্তমান হাউস বিল্ডিং খুঁজতেছি। আচ্ছা, এর মধ্যে আমি একটা দুইটা জায়গা থেকে ইনভিটেশন পাইছিলাম, আর বাকি সব কয়টা রিজেকশন। মানে রিজেকশন মানে কি, ওনারা এইভাবে এভাবে ইমেল লেখা, আমি ইমেল গুলো আপনার একদম সঠিকভাবে পড়ে শোনাইতেছি। সব কয়টা ইমেল একই ধরনের থাকে, একটা পড়ে শোনাইলে আর বাকি ব্যক্তি একই কথা। উম, যেমন যেমন কি এখানে আমি একটা রিজেকশন পাইছি। কোনটার ভুলভাল ইমেল। ওকে, ওনারা এইভাবে লেখে, আমার নাম লিখছে, হ্যালো ফিজনো, wir danken dir herzlich für deine Bewerbung als Ausbildungsverkäufer und Kaufmann im Einzelhandel. Leider hat dieses Mal nicht geklappt. এ ধরনের থাকে। তারপরে সর্বশেষে wir wünschen dir, dass du bald einen Job findest। এখন এই ধরনের মানে রিপ্লাই আসে। নেগেটিভ রিপ্লাই গুলো তারপর বুঝতে পারছি। আচ্ছা, নেগেটিভ রিপ্লাই দিলে হয় মানে ডাইরেক্ট বলে না যে আমরা কি জন্য দেই নাই। আর মোস্ট অফ দি টাইম আমি এই ধরনের মানে রিপ্লাই পাইছি। মাত্র দুইটা থেকে ইন্টারভিউর জন্য কল পেয়েছিলাম। একটা হচ্ছিল ম্যাথামেটিক টেস্ট, যেটা আমার ম্যাথামেটিক্স খুবই খারাপ। তারপর ওটার মধ্যে আমি মাত্র 100-র ভিতরে 30 স্কোর করতে পারছিলাম, কিন্তু 30 ওনাদের জন্য খুব কম আর কি। আচ্ছা।